আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো আছি। আপনি? হ্যাঁ, আজকে তো মানে গত পর্ব চেয়ে মনে হচ্ছে এখন আরেকটু বেশি আপনাকে সুন্দর দেখা যাচ্ছে। এই সুন্দরের রহস্যটা কি? ওভারঅল মেকআপ। ওভারঅল মেকআপ। জি। আচ্ছা, মানে এটা কি আটা ময়দা সুজি এইসব? মানে আপনি যদি মেকআপ গুলাই আটা ময়দা সুজি করে খাইতে পারেন তাহলে এগুলো আটা ময়দা সুজি। মানে আপনি খান এগুলো প্রতিবেলা? না, আপনি আটা ময়দা সুজি বলছেন, আমি তো আর বলিনি, আমি তো মেকআপ বলছি। ও আপনি মেকআপ, আচ্ছা মেকআপ না ব্যাকআপ? মেকআপ। আচ্ছা, তারপরে আপনি ওখানে আপনি প্রথম পর্বতে বলেছেন যে না আপনি হসপিটালে চাকরি নিয়েছেন। চাকরি নেওয়ার পরে 17 দিন পরে আপনি কী ধরনের অফার পেয়েছেন, বা আপনি তো একজন ছেলে হিসেবে ওখানে চাকরি নিয়েছেন, একজন ছেলে কি অফার করতে পারে এটা একটু বলেন তো। আসলে তখন হচ্ছে কি আমাকে ডাকা হয়েছিল, আমি ওই দিন দেরি করে গেছিলাম একটু, 1 ঘন্টা 20 মিনিটের মতো আমার দেরি হয়েছিল। আচ্ছা, কেন দেরি করছেন? বয়ফ্রেন্ড নিয়ে ঘুরছিলেন? না, তখন আমার বয়ফ্রেন্ড ছিল না। আচ্ছা আচ্ছা হচ্ছে কি আমার ঘুম থেকে উঠতে লেট হয়েছিল। আচ্ছা, সারা রাত মানে ফেসবুকে বা ইয়াতে সেটিং করাতে আর ঘুমাইতে পারেনি? জি, যা মনে করেন আপনি তাই। আচ্ছা আচ্ছা, তারপরে? তারপরে যখন যাই আমি ম্যানেজারের রুমে, যাওয়ার পরে আমাকে অনেক বকাবকি করা হয় যে তুমি কেন লেট করে আসছো হ্যান ত্যান। আমি বলি যে আমার ঘুম থেকে লেট হয়ে গেছে। তারপর বলে না না তোমার স্যালারি কাটা হবে। আমি বলছি যে 1-1.5 ঘন্টা লেট করার জন্য যদি স্যালারি কাটা যায় তাহলে চাকরি কিভাবে করব। বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি যদি আমাকে একটু সময় দাও 1-1.5 ঘন্টা, তাহলে আমি তোমার এই 1-1.5 ঘন্টা সময় আমি ব্যাকআপ করে দেবো। আমি তখন বুঝতে পারিনি, আমি বলছি কি সময় দিব। স্যার বলতেন না ভাই বলতেন? স্যারই বলতাম। আচ্ছা, তখন বলতাম। আর এমনি তো অনেক সিনিয়র ছিল, ওনার বয়স 45-এর বেশি ছিল। ও চেহারাটা খুব আকর্ষণীয় ছিল তার নাকি? আকর্ষণীয় মোটেও ছিল না। আচ্ছা আর তারপরে হচ্ছে গিয়ে বলছে যে তোমার যখন আর কি টাইম অফ হবে, যখন ছুটি হবে তখন তুমি আমার সাথে দেখা করবা। আমি বলছি আচ্ছা, আমি মনে করছি হয়তো কোনো কাজের কথা থাকবে এরকম। পরে আমি দেখা করছি, আমার ওই দিন আমি আরও 5 মিনিট আগে বেরোইছি। বের হওয়ার পরে দেখা করছি ম্যানেজারের রুমে, যে উনি বলছে যে ছাদে চলো। এখন 3 তলা ওই বিল্ডিংটা। আমি বলছি যে আমি ছাদে যেতে পারবো। মানে ম্যানেজার আপনাকে ছাদে উঠিয়ে ফেলছে আর কি? না, ছাদে উঠায় নাই, উঠে আচ্ছা চাইছিল। আচ্ছা আচ্ছা পরে আমি বলছি যে ছাদে যেতে পারবো না। তারপর বলছে যে তুমি যদি আমার সাথে এখন ছাদে না যাও তোমার চাকরিও থাকবে না। আচ্ছা, পরে মানে আমি সে বলছি, যা বলবে খোলা আকাশের নিচেই হ্যাঁ, হবে? খোলা আকাশের নিচে হবে, এই চেম্বারে হবে না। আচ্ছা। আর আমি বলছি আপনার যা বলার আপনি চেম্বারেই বলেন। মানে ভিতরে আপনি চাচ্ছেন মানে একটা রুমের ভিতরে সবকিছু হোক? না, ওইটা রুম বলতে ওনার চেম্বারটা আর কি এরকম গ্লাস করা ছিল, পাশে আরো লোকজন ছিল। আচ্ছা এখন আমি বলছি যে যা বলেন আপনার চেম্বারেই বলেন, আপনি তো ছাদে যাব না আমি আপনার আচ্ছা। সাথে এত রাতে। তারপর রাতের বেলা? হ্যাঁ, আমার তখন 7:30 বাজে। আচ্ছা। সন্ধ্যার পরে। পরে বলছে যে না, যদি আমার সাথে না যাও তাহলে তোমার চাকরি নিয়ে টানাটানি হবে। পরে বলছে যে এই চাকরি যদি না থাকে না থাকুক, আমি কেন আপনার সাথে যাব? আপনি আমার ব্লেম করলে তো আমি যাব না। মানে লোকটাকে আপনার ভালো লাগেনি এই তো? না, ভালো লাগেনি বলতে উনি শুধু শুধু যা বলার, একটা মানুষের যদি কোনো কথা বলার থাকে বলতেই পারে এখানে। আচ্ছা। উনি কেন আমার নিয়ে যেতে চান? ছাদে নিয়ে যেতে যাচ্ছে? তারপরে হচ্ছে গিয়ে উনি আমার চাকরিটা ক্যান্সেল করে দিছিল। মানে আপনার ছাদে যাওয়া হয়নি? না, আমার আর ছাদে যাওয়া হয়নি। যদি ইয়ং ছেলে থাকতো তাহলে ঠিকই যেতেন? এখন আমার যেই অবস্থায়, এখন আমার যে মন মানসিকতা, তাইলে আমি যেতাম। মানে সেই 45 বছর তার সাথে তখন মানে এখনকার অবস্থা থাকলে 45 বছর তার সাথেও যেতেন? কারণ তখন, এখন তো আমি বুঝি যে তখন আমার চাকরিটা পাওয়ার বা চাকরিটা থাকার কত একটা ছিল। আচ্ছা, তারপরে চাকরি, আপনার চাকরি যদি তখন এখন আমি যে অবস্থায় আছি এই অবস্থায় যদি থাকতাম তাহলে বলতাম আমার চাকরিটা থাক। আর আচ্ছা তখন তো ছিল যে আমার মান সম্মানটা থাক। আচ্ছা আচ্ছা, তারপরে মান সম্মানের চিন্তা করে চাকরি চলে গেল, তারপরে কোথায় চলে আসলেন? তারপরে বাসায় আসছি, বাসায় ছাড়া আর কোথায় যাব? তার ওইখান থেকে আমি গ্রামে চলে যাই। গ্রামে কোথায় আপনার? গ্রাম পিরোজপুরে। ফিরোজপুরে, আচ্ছা। হ্যাঁ। গ্রামে যাওয়ার পরে আমি বেশি দিন থাকিনি, আমি 4 মাস 4.5 মাস ছিলাম। আচ্ছা। গ্রাম থেকে আবার ঢাকায় আসি। ঢাকায় আসার পরে আমার তো কোনো কিছু নাই, আমি পুরো বেকার। আব্বু আম্মুর কথা শুনতে হয়। তারপরে হচ্ছে গিয়ে অনেক জায়গায় চাকরি ট্রাই করছি, পাইনি চাকরি। আচ্ছা। তারপরে আমার দেখা হয়েছে একটা আর কি, আমাদের ওদিকে টাকা তুলতে যেত, রিস্তা আমার গুরু। একটু জোরে কথা বলেন। হ্যাঁ, ওনার সাথে আমার কথা হয়, উনি আমার সাথে কথা বলে। মানে আপনি এখন অলরেডি বুঝে গেছেন যে না আপনি 8-10টা মানুষের মতন না, এখন পুরোপুরি বুঝে গেছেন? জি। মানে এখন শারীরিক চাহিদাও আপনার বেড়ে গেছে নাকি? হ্যাঁ,
মানে এতদিন ছেলেদেরকে ভালো লাগতো না, তখন মানে যখন বুঝে গেছেন তখন থেকে ভালো লাগা তৈরি হচ্ছে। তখন ভালো লাগে এমনিতেই তৈরি হবে, কারণ আমি যদি বুঝতে পারি, যখন একটা মেয়ে বুঝতে পারে আমি একটা মেয়ে, তখন তার একটা ছেলের প্রতি চাহিদা আসবে। আচ্ছা। একটা ছেলে যখন বুঝে যে সে একটা ছেলে, তখন অবশ্যই একটা মেয়ের প্রতি তার চাহিদা আসবে। আমি যখন বুঝতে পারছি আমি এরকম, অবশ্যই আমার একটা মেয়ের প্রতি চাহিদা আসবে না, আমার একটা ছেলের প্রতি চাহিদা আসবে। আচ্ছা, তারপরে এরপরে যখন চাহিদা আসছে তখন কিভাবে মিটিয়েছেন? চাহিদা আসতে পরে হচ্ছে গিয়ে আমার এলাকার বড় ভাই যারা ছিল অনেকের কাছ থেকে প্রস্তাব আসছে, তারপর প্রপোজাল আসার পরে হয়েছে, অনেকবার হয়েছে, ভাইদের সাথে হয়েছে, তখন হচ্ছে গিয়ে ফ্রি হয়ে গেছি। মানে সেটা কি আপনি কি এই সমাজে চলে আসছেন, মানে আপনার নাম আদর থেকে আদরিতে আসার পরে এই ধরনের? এখনো ও আদরিতে তখন আসিনি তখন। আচ্ছা, তারপরে মানে না আসতে মনে করেন আপনি অনেক এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা অর্জন করে ফেলছেন। আচ্ছা, তখন আমি এইভাবে যখন চলতেছি তখন হচ্ছে কি আমার কতজন বড় ভাইয়ের সাথে ছিল? আমার 7-8 জনের মতো। মানে আপনি অনেক বেশি ছিলেন নাকি? অনেক বেশি, এখন এই লেভেলে আসে, এখন তো আমার সারা দুনিয়া হয়ে গেছে তাহলে ধরতে গেলে। মানে এখন আপনার মানে আরো বেশি চাওয়া পাওয়া বেড়ে গেছে নাকি? আচ্ছা, ওই 8 জন কিন্তু একসাথে ছিল না ভাই। আচ্ছা, পর্যায়ক্রমে একবারেও ছিল না। মানে এক হয়তো রাতে আজকে 8 জনের না, সিরিয়াল না, ছিল? না, না। তাহলে ওইখানে হয়তো আপনি বলছেন যেইভাবে, আমি হ্যাঁ। তো মনে করছি ওই যে এলাকার বড় ভাই কয়জনের সাথে আর কি হয়েছে, মানে তাই আপনি ভালো বলছে। সার্ভিস দিতে পারতেন না মানে? হ্যাঁ। আপনি আচ্ছা দেখুন, আচ্ছা, সার্ভিস আমি কেমন প্রথম দিতে পারি না পারি। আচ্ছা প্রথম বড় ভাইয়ের অভিজ্ঞতাটা আপনি যদি একটু কিছুটা হলেও বলেন আর কি, সে কি বলছিল আপনার কাছ থেকে, কি চেয়েছিল বা আপনার কেন তাকে ভালো লেগেছে? এমনিতে দেখতে শুনতে ভালোই ছিল। হ্যাঁ। আর ভাইয়া এমনি দুষ্টামি করতো, আগে থেকেই দুষ্টামি করতো, দুষ্টামি করে বলতো যে এই তোর সাথে প্রেম করবো, হ্যান করবো, ত্যান করবো। তারপরে একদিন বলছে যে আদর চল আমাদের বাসায় চল। আমি বলছি কেন? বলে এমনিতেই গল্প টল্প করবো, আমরা সব ফ্রেন্ড সার্কেল আছি, আমারও 2-3টা ফ্রেন্ড ছিল সাথে, আমরা আচ্ছা। আড্ডা দিতেছিলাম। পরে গেছি আমরা, আমি আমার সহ আমার ফ্রেন্ড 3 জন, আর ওনারা ছিল হচ্ছে গিয়ে 4 জন, এই 7 জন আর কি গেছি। পরে এমনিতে বিকালবেলা এমনিই আড্ডা হয়েছে, আড্ডা টাড্ডা হয়েছে, বড় ভাই এমনি কোক টোক খাওয়াইছে। পরে চলে আসছি। পরে আবার পরের দিন সন্ধ্যাবেলায় বড় ভাই আবার ডাকছে, বলছে চল আড্ডা দিব একটু। আর আমি বলছি যে আপনার বাসায় যেয়ে আড্ডা দিব কেন শুধু শুধু এরকম? বলছে না চল, সমস্যা নেই। আমি মনে করছি যে কালকের মতোই আবার হয়তো আজকে এমনি কথাটা। পরে যাই দিয়ে বাসায় কেউ নাই, উনি তো রুম লক করে দিছে। পরে একেবারে এমন প্রেমিক হয়ে গেছে, লাইলি মজদুর প্রেম শুরু হয়ে গেছে ওনার। আমি তো কিছুই বুঝিনি, আমি কি না ভাই এসব চলবে না আর কি, প্রেমের অভিনয় করে আর কি যা করার করছে, ভোগ করা যাকে বলে। তারপর ভোগ টোক করে ছেড়ে দিছে। ভোগ করে ছেড়ে দিয়েছে, ধরে রাখেনি? না ধরে রাখি আপনার কাছে ভালো লাগেনি? না, ভালো লাগতো টুকটাক আর কি, ভালো লাগতো। আচ্ছা, কিন্তু তারপরে? ভাই যখন ভোগ করছে তখন কি আউটলুকটা এরকমই ছিল? না, টুকে এরকম ছিল না। আচ্ছা, তারপরে তারপরে ভাইয়ের সাথে কন্টিনিউ সম্পর্ক হয়ে গেছে নাকি? ভাইয়ের সাথে আমার কন্টিনিউ বলতে 1-1.5 মাসের মতো আর কি ওনার সাথে আমার সম্পর্ক ছিল। আচ্ছা, তারপরে কি এর ভিতরে কি 1-1.5 মাসের ভিতরে সেকেন্ড কোনো ভাই আসছে নাকি ওই এক ভাই? না, ওই এক ভাই। আচ্ছা, এক ভাইকে ছেড়ে দিয়ে তারপরে যখন হয়েছে আরেক ভাই, তখন কন্টিনিউ এই একজনের কাছে গেছি, আরেকজনের কাছে গেছি আর কি। একসাথে কয়জন ছিল? একসাথে একজন ছাড়া আমি কারোর সাথে যাই না। আচ্ছা, তারপর? কারণ আপনি আগেই বলছেন যে একটু সেক্সি ভাব নিয়ে থাকো, আমি অত সেক্সি থাকতে পারি না, তো তাই। আমি কখন বললাম আপনার এই কথা? আপনি তো এমনি তো লুকিং টুকিং সেক্সি দেখা যায়। আচ্ছা, তারপরে আপনাদের সমাজে কিভাবে এসেছেন একটু? ওই যে বললাম যে আমাদের ওদিকে টাকা তুলতে যেত। হ্যাঁ এখন হিসাবে আমার গুরু লাগে। হ্যাঁ। উনি যখন যাইতো আমার ডেকে নিতো, ডাকতো, ডেকে কথা বলতো, আমিও কথা বলতাম, ভালোই লাগতো। এরকম কথা বলতে বলতে একদিন আমি ওনার বাসায় যাই, বলে যে বাসায় আসিস। পরে বাসায় যাই, আমাদের এলাকাতেই থাকতো। বাসায় যাওয়ার পরে আমার সব কথা আর কি শুনলো, ওনার সব কথা শুনলাম, ভালোই লাগলো, একটা ফ্রেন্ডশিপের মতো হয়েছে তখন বলে যে আচ্ছা তোর এই জীবনে পুরোপুরি এখন যেরকম আছিস এরকমই থাক, তুই চেলা হ আমার। আচ্ছা, এখন আমি বলছি যে চেলা কাকে বলে, এন তেন। তারপরে সবকিছু আমার বুঝাই, এই জীবনে আসলে কি হয় না হয়, কিভাবে আসতে হয়। পরে বলছি যে আচ্ছা আমি ট্রাই করে দেখি। পরে আমাদের চেলা বানাই, চেলা বানানোর পরে হচ্ছে কি টুকটাক তার বাসায় যাওয়া আসা হয়। উনি আমার বলে যে তোর যদি বেশি সমস্যা হয়, তুই যদি আর কোনো কাজ করতে না পারিস বা কিছু হয়, তাহলে তুই আমার সাথে
টাকা টাকা তুলতে যাইতে পারিস। আমি বলছি না, আমি এমনিতে যদি কিছু নাও করতে পারি, একটা ছোটোখাটো ব্যবসাও করতে পারবো, কিন্তু এই দোকানে টাকা তুলতে যেতে পারবো না। আচ্ছা, আপনি ওনার বাসায় চলে আসছেন নাকি আপনি আপনার বাসা থেকে আমি চলে? তখন আমার বাসায়। আচ্ছা, তারপর পরে হচ্ছে গিয়ে যখন 6, 6.5 বা 7 মাস এরকম টাইমের যখন আর কি আমি ওনার বাসায় যাই আসি কন্টিনিউ, তখন একটু একটু ওনার মেয়েদের পোশাকগুলো আমার একটু পরাই, বলে যে একটু পরে দেখ কেমন লাগে, হালকা পরি, একটু জোরে বলবেন। একটু সাজায়, পরে সাজাইয়ে দেয়, একটু সাজি, এরকম আর কি। মেয়েদের ড্রেস পরতে পরতে একটা আকর্ষণ এসে পড়েছে যে আমি তো ড্রেস পরলে মেয়েদের মতোই লাগে, আমি কোন দিক থেকে কম আছি। আচ্ছা, তখন আর একটু প্রশংসা করতো যে হ্যাঁ তোর অনেক সুন্দর লাগতেছে, হয়েছে। পরে ওনার বাসায় ছেলেরা আসতো, ওরা ই করতো, বলতো যে হ্যাঁ তোমার চেয়ে ওরে ভালো লাগতেছে, আর কি প্রশংসা পাইতে পাইতে তখন মনের মধ্যে একটা আকর্ষণ হয় যে আমি যেহেতু এত সুন্দর, তাহলে এই লুকে কেন থাকবো, আমি এই লুকেই তো থাকতে পারি। পরে আমি বাসায় কথাটা বলছি, আমি আমার বাসায় যে দেখো আমি তো এরকম, তো আমি যদি এরকম হই আর কি, মেয়েদের মতো যদি হই, তাহলে কি আপনাদের কোনো সমস্যা আছে নাকি? তখন আর কি আমার বাবা আমার অনেক যা বলে আর কি বকাবকি করার পাশাপাশি মারধরও করছে, বলছে যে তুমি এরকম তাহলে আগে কেন বলো নাই, বা আমরা বুঝি নাই, তো তুমি তো ছেলে, তো তুমি কেন এখন এই রাস্তায় যাবা, তোমার কি এত কষ্ট করে পড়ালেখা করাইছি আমরা এই রাস্তায় যাওয়ার জন্য, তাহলে আগেই চলে যেতাম। এখন আমি বলছি আমি যদি আগে বুঝতাম তাহলে আমি আগেই চলে যেতাম, আমি আর পড়াশোনা আপনাদের টাকায় এত কষ্ট টাকা খরচ করে করতাম না। এখন বলে যে এখন তোমার জীবনের তুমি আর কি যা ভালো মনে করো তাই করো। হ্যাঁ, তারপরে সম্মানিত দর্শক শ্রোতা, তারপরে আপু তার পরিবার থেকে কিভাবে চলে এসেছেন, তারপরে এসে তার নতুন জীবনটা কিভাবে শুরু করেছেন, বা তার নতুন জীবনের সেই গল্প নিয়ে আমরা পরের পর্বে আসবো। দর্শক আমাদের সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।